আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকেও এই ব্যাটারি নাকি পায়ের রিক্সা এই নিয়ে বিতর্ক উঠছে, মানে আন্দোলন চলতেছে। কিছুদিন আগেও এটা নিয়ে অনেক কথা হয়েছে। শুধু এই ইস্যুতে না, যে ঢাকা শহরে যে কোনো একটা ইস্যু চলে আসলে যারা গরিব, যেমন ধরে হকার উচ্ছেদ বলেন, পলিথিন ব্যবহারকারী বলেন, বা ঢাকা শহরে যে কোনো সমস্যা, যানজট থেকে শুরু করে দারিদ্রতা, বস্তিতে যারা থাকে বা স্বল্প আয়ের, নিম্ন আয়ের মানুষ যারা, গরিব, এক কথায় গরিব যারা, তাদেরকে নিয়ে যখন ঢাকা শহরে কথা ওঠে, তখন একটা কথাই ওঠে যে ধরেন যে রাস্তা থেকে হকারদের উৎখাত করতে হবে। তখন কি প্রশ্ন আসে যে এরা কি করে খাবে, বা এখান থেকে তারা গিয়ে কি কর্ম করে খাবে? কারণ তাদেরকে ফ্যামিলি বাঁচাইতে হবে। তারা যে রাস্তার পাশে বসে, তারা তো কাজ করে খায়, তাদের ফ্যামিলি চালায়। তারপরে অটোরিকশা যদি বলে যে অটোরিকশা বন্ধ করতে হবে, ঢাকা শহরে অটোরিকশা চালাইলে জ্যামজট হয় বা বিভিন্ন খারাপ দিক আছে যেগুলা আসলে অটোরিকশা বন্ধ করলেই সমাধান সম্ভব। তো এদিক থেকেও চিন্তা করলে যে ঠিক আছে, বন্ধ করা যেতে পারে। কিন্তু একটা প্রশ্ন, তাদেরকে ফ্যামিলি কিভাবে চলবে? তারা যে এটা দিয়ে কর্ম করে খায়, সেই কর্মের পরে তাদের ফ্যামিলি কিভাবে চলবে এটা যদি বন্ধ হয়? যেমন কিছুদিন আগে পলিথিন নিষিদ্ধের ব্যাপারে, যে পলিথিন ফ্যাক্টরিগুলো যখন বন্ধ করতে গেছে, তখন ওই জায়গাও এই প্রশ্নটাই উঠছে যে যারা পলিথিন উৎপাদনের সাথে জড়িত যে শ্রমিকগুলা, তাদের যদি এই ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, তাদের আসলে কর্ম কি করে খাবে? তারা আসলে জীবিকা কিভাবে নির্বাহ করবে? তাদের ফ্যামিলি কিভাবে চালাবে? তো এই জিনিসগুলা সব ক্ষেত্রে আসে। যখন একজন গরিবকে তার কর্মের উপর আঘাত হানা হয়, যে সেটা নগরবাসীর ভালোর জন্য করা হয়, কিন্তু তাদের কর্মের জন্য একটা প্রশ্ন থেকেই যায় যে এই গরিব মানুষগুলার যে কর্ম নষ্ট করা হইতেছে, তারা আসলে কি করে খাবে? তাদের ফ্যামিলি কিভাবে চালাবে? তো এই সরকার, এখন তো নতুন সরকারে অনেক নতুন নতুন মাথা আসছে, তারা নতুন নতুনভাবে চিন্তা করতেছে। তাহলে কেন এটা চিন্তা করতেছে না যে এই মানুষগুলার কর্ম নষ্টর আগে তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায়, এইটা আগে চিন্তা করতে হবে। এখন পুনর্বাসন বললেই তো আর পুনর্বাসন হয়ে যায় না। এটার জন্য সময় লাগে, টাকা লাগে, সব কিছুই লাগবে। তো এই জিনিসগুলো আসলে দীর্ঘমেয়াদীও না, এগুলো স্বল্প মেয়াদী। এভাবে পুনর্বাসন করে করে আসলে কোনো জাতি উন্নত করতে পারবে না। তো এগুলার আসলে এইগুলোর সমাধান কোথায়? সমাধান একটাই হতে পারে, যে এই যে মানুষ শহরমুখী, বিগত 15 বছরে যে যত মানুষ শহরমুখী হয়েছে, এর কারণটা কি? কারণ হইতেছে গ্রাম উন্নত না। বাংলাদেশে গ্রাম অঞ্চলে এমন এমন গ্রাম আছে যেখানে আপনি রাস্তাঘাটই পাবেন না। কয়েকদিন আগে আমি একটা প্রতিবেদন দেখলাম একটা চ্যানেলে, যে একটা গ্রামে রাস্তা না থাকার কারণে সেই গ্রামে বিয়ে হয় না, মেয়েদের মেয়েদের ছেলেদের বিয়ে হয় না। কারণ কি? কারণটা হইতেছে সেই গ্রামে কোনো রাস্তা নেই, এবং সেই গ্রামে যেতে হলে অনেক কাদামাটি, অনেক পথ পেরিয়ে তারপরে সেই গ্রামে ঢুকতে হয়, যার কারণে ওই গ্রামের ছেলেমেয়েদের বিয়ে হয় না, লেখাপড়া হয় না, তারা স্কুলে যেতে পারে না, এতখানি কাদামাটি পানি পেরিয়ে, মাঠঘাট পেরিয়ে তারা স্কুলে পর্যন্ত যেতে পারে না। তো এরকম অনেক গ্রাম আছে যারা কিনা এখনও এই ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল যুগে এসেও তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। বা এখনও অনেক গ্রাম আছে যে উন্নত না, সেই গ্রামের মানুষগুলা কি করে, যে তারা উন্নত, একটু ভালো জীবনের আশায়, ভালো টাকা কামানোর জন্য শহরমুখী হয়ে যায়, শহরে চলে আসে। শহরে যখন চলে আসে, তখন তাদের ইনকাম সোর্সটা কোথায় থাকে? তারা হয় রিক্সা চালায়, না হয় ফুটপাতে দোকান দিয়ে বসে, না হয় ছোটোখাটো চাকরি বাকরি খুঁজে। মানে এসব করেই তো ঢাকা শহরে এত লোক হয়ে গেছে।
এই যে গ্রাম থেকে মানুষ শহরমুখী হইতেছে, এইদিকে যদি গ্রামগুলোকে উন্নত করা যাইতো, গ্রামের মধ্যে যদি কোনো কর্মসংস্থান থাকতো, তাহলে মানুষ এত শহরমুখী হইতো না। গ্রামের মধ্যে কোনো কর্ম নাই বলেই গ্রামের মানুষজন শহরে চলে আসে। বিভিন্ন গ্রাম আছে দেখবেন, যে গ্রামগুলোতে অনেক উন্নত, সেই গ্রামের মানুষগুলা দেখবেন এতটা ঢাকা শহরে থাকে না। সেই গ্রামের মানুষগুলো তাদের গ্রামে থাকতেই পছন্দ করে, কারণ তারা গ্রামেই কর্ম করে খেতে পছন্দ করে। কিন্তু অনেক গ্রাম আছে যেগুলাতে মানুষ থাকতে চায় না, কারণ সেগুলা গ্রামে তারা কর্ম করে খাওয়ার মতো কিছু থাকে না। যে গ্রামে বসে কিছু করে খাবে, সেই সুযোগটা সরকারে করতেই পারে নাই কখনো। ঘরে ঘরে এই যে বললেই হবে না যে ঘরে ঘরে কর্মসংস্থান করে দিবে। যত গ্রাম উন্নত হবে, শহরের চাপ তত কমবে। এই যে এত রিক্সাওয়ালায়, এত যে ফুটপাতের দোকানদার বা ছোট ছোট যেগুলা কারখানা শ্রমিকরা, এরা আসলে তো শহরের স্থায়ী বাসিন্দা না। তারা তো শহরে আসছে কর্মের জন্যে। কিন্তু কেন আসছে তারা, এত মানুষ কর্মের জন্যে শহরে? তারা আসছে কারণ তাদের গ্রামে সেরকম কর্ম করে খাওয়ার মতো কিছুই নাই। গ্রামটাকে যদি উন্নত করা যায়, গ্রামের মধ্যে যদি কর্মসংস্থান করা যায়, তাহলে এত মানুষ আর শহরমুখী হবে না। এত মানুষ যদি শহরমুখী না হয়, ঢাকা শহরে এত রিক্সা বলেন, ফুটপাতে এত গ্যামজ্যাম, এত দোকানপাট বলেন, এগুলা কিছুই থাকবে না, এগুলো সব কমে যাবে। শহরমুখী মানুষ হইতেছে বলেই শহরে এত গ্যামজ্যাম, এত যানজট, এত সমস্যা। তো সরকারের কাছে অনুরোধ থাকবে যে আপনারা গ্রামটাকে উন্নত করার চেষ্টা করেন। বিভিন্ন অনেক নদীমাতৃক দেশে আমাদের বেশিরভাগ গ্রামে ভাঙ্গন আছে। এই যে নদীমাতৃক দেশে ভাঙ্গনটা তো আছে, পাশাপাশি এই যে ভারত থেকে পানি আসে, খরার সময় পানি পায় না, আবার বন্যার সময় ডুবিয়ে দেয়। এই জিনিসগুলো সমাধান করেন, কারণ এই শুষ্ক মৌসুমে যাদের জমি জমা আছে তারা আবাদ তো করতে পারতেছে না, যার কারণে জমি জমা থাকা সত্ত্বেও অনেক মানুষ ঢাকা শহরে গিয়ে ভিড় জমায়। তো যদি গ্রামটাকে উন্নত করতে চান, গ্রাম ভিত্তিক উন্নয়ন করতে হবে, গ্রাম ভিত্তিক প্রকল্প নিতে হবে। শহর ভিত্তিক শুধু প্রকল্প নিলেই শহরের এত চাপ কমবে না। আপনারা মনে করেন যে একটা গল্প আছে যে একটা কুয়ার মধ্যে বিড়াল মরে গেছে, বিড়াল মরার কারণে কুয়ার পানিটা দুর্গন্ধ। এখন একজন শায়েখের কাছে গেছে, উনি বলছে যে বিড়ালটাকে তুলে ফেলে দিতে, মানে বলছে যে 30 বালতি পানি তুলে ফেলে দাও, গন্ধ চলে যাবে। এখন গ্রামবাসীরা কি করছে, 30 বালতি পানি ফালাইছে, বিড়াল আর ফালায় নাই, যার কারণে গন্ধও যায় না। এখন শায়েকরে দোষ দিতেছে, আপনি কি বললেন, গন্ধ তো গেল না। তো উনি বলছে বিড়াল কেন ফালাও নাই, বিড়াল আগে ফালাইতে হবে, তারপরে 30 বালতি পানি ফালাইতে হবে। তে আমাদের অবস্থা এরকমই হয়েছে। এখন শহর থেকে বালতি বালতি মানুষ সরাইলে তো হবে না, আগে শহরে থেকে এই মরা বিড়ালটাকে বের করতে হবে, গ্রামটাকে উন্নত করতে হবে, তারপরে না গিয়ে শহরের চাপটা কমবে। শুধু মানুষের কর্ম নষ্ট করলে তো হবে না। যখন গ্রামগুলো উন্নত হবে, শহরের মানুষ এমনিতেই কমে যাবে। এই ঢাকা শহরে কেউ এমনিতেই পড়ে আসে না, এই টাকা কাজের সন্ধানে বা জীবিকার সন্ধানে এই ঢাকা শহরের মানুষ এত। তো যাই হোক, এদিক সবাই বিবেচনা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।